গাইডেন্স কাউন্সেলিং অধ্যায়ে ছিলাম আমরা। এনইপি 2020 মাঝখানে ঢুকিয়েছিলাম অনুরোধে তোমাদের। কাউন্সেলিং গাইডেন্স পড়েছি। এবার কাউন্সিলরের কতগুলো গুণ থাকা চাই। এটা গাইডেন্সের ক্ষেত্রে, গাইডের ক্ষেত্রেও কিন্তু অনেকটাই প্রযোজ্য। এইখান থেকে বিভিন্ন রকম মডেল কোশ্চেন গুলো দেখবে, এখান থেকে প্রশ্ন কিন্তু দিতে পারে যে কাউন্সেলিং এর কাউন্সিলরের যিনি কাউন্সেলিং করবেন তার কি কি গুণ থাকা প্রয়োজন। সে কাউন্সিলরের বেশ কিছু গুণ যেগুলো না থাকলে একজন কাউন্সিলর সঠিকভাবে কিন্তু কাউন্সিলিং করতে পারবেন না। আদর্শ একজন কাউন্সিলর হতে গেলে এই কাউন্সিলর কিন্তু সেই পাড়ার, শহরের, টাউনের, পৌরসভার কাউন্সিলর নয়, যিনি কাউন্সিলিং করবেন একজন সমস্যাগ্রস্ত শিক্ষার্থী। তার কতগুলো গুণ আবশ্যিক, সেই গুণগুলোই আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তবে প্রধান যে গুণটা থাকা উচিত কাউন্সিলরের, সেটা প্রথম এবং প্রধান যেটা, সেটা হচ্ছে এমপ্যাথি। এক নম্বর যদি আমরা গুণ দেখি সেটা হচ্ছে এমপ্যাথি। এমপ্যাথি কথাটা কিন্তু আগেও আমি বলেছি। এমপ্যাথির বাংলা করলে দাঁড়ায় সমানুভূতি। সিম্প্যাথি নয়, কিন্তু সিম্প্যাথির থেকে অনেক বেশি আরো ডিপলি হচ্ছে এমপ্যাথি। এমপ্যাথি বা সমানুভূতি কি? এমপ্যাথি হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে আমি কি করব, একজন কাউন্সিলর হিসেবে যিনি কাউন্সিলিং, অর্থাৎ যার কাউন্সিলিং করা হচ্ছে, তার দুঃখটাকে নিজের মনে, সিম্প্যাথিতে কি হয়, ও আঘাত লেগেছে, ও সত্যি খুব কষ্ট হচ্ছে, না মিটে গেল, একটু সান্ত্বনা দিলাম। এমপ্যাথি হচ্ছে তোমার কষ্টটাকে আমি নিজের কষ্ট মনে করব, তোমার মন দিয়ে আমি অন্য কিছুর অনুভূতিগুলো অনুভব করবার চেষ্টা করব, তোমার চোখ দিয়ে আমি দেখতে চেষ্টা করব, ঠিক আছে? তোমার সুখ আমার সুখ, তোমার কষ্ট আমার সাথে, একাত্ম হয়ে যাওয়া, সেইটাকে বলছে সমানুভূতিটা। তোমার যতটা ব্যথা লেগেছে আমারও যেন ততটা লাগে, সেই অনুভূতিটা। সিম্প্যাথিটা তো বাইরের থেকে দেখানো, কিন্তু এমপ্যাথি হচ্ছে একদম মিশে যে ভেতরের অনুভূতি নেওয়া, সেইটাকে বলা হচ্ছে এমপ্যাথি, সমানুভূতিটা। বলছে একজন কাউন্সিলরের যদি এমপ্যাথি ভাবটা না থাকে, তাহলে একজন যিনি সমস্যা সমাধানের জন্য এসছে কাউন্সিলরের কাছে, আমি যদি কাউন্সিলর হই, আমি যদি তার সমস্যাটা নাই বুঝি, সমানুভূতি যদি না হয়, তার ভেতরে আমি না পৌঁছতে পারলে তার সমস্যার সমাধান করার তো কোনো প্রশ্নই আসছে না। পারা যায় কখনোই সম্ভব না। কারণ এই সঠিক এমপ্যাথির দ্বারাই একমাত্র কি হয়, আইস ব্রেকিং হয়। এই আইস ব্রেকিং টেকনিক বলে একটা টেকনিক খুব প্রচলিত আছে, ঠিক আছে? আইস ব্রেকিং টেকনিক। এই আইস ব্রেকিং টেকনিকটা কি? আইস ব্রেকিং টেকনিক হচ্ছে যে এই যখন আমি সমানুভূতি দিয়ে একজন কাউন্সিলর যুক্ত হবে, একটা সময় সেই সমস্যাগ্রস্ত ব্যক্তি বুঝতে পারবে যে এই মানুষটা আমার ভালো চায়, আমার কষ্টে ইনি কষ্ট পাচ্ছেন, আমার সুখে ইনি সুখী হচ্ছেন। তার যে এত কিছু অনেক সময় তো লুকিয়ে রাখছিল, অনেক সমস্যা বলতে পারছিল না, একটা সময় এই এমপ্যাথি যদি আমি দেখাতে পারি, তাহলে সে সমস্যাগ্রস্ত ব্যক্তি সবকিছু খুলে বলবে। তার আগে পর্যন্ত সে কিন্তু একটা দেয়াল রেখে মিশবে, সব বলেও বলবে না, কিছু নিজের মধ্যে গোপন করবে। যদি এমপ্যাথি সঠিকভাবে একজন কাউন্সিলর দেখাতে পারেন, তাহলে কি করবেন, যিনি সমস্যাগ্রস্ত ব্যক্তি, যার কাউন্সিলিং করা হচ্ছে, তিনি কিন্তু তার আইস ব্রেকিং হবে, অর্থাৎ বরফ গলে যাবে। বরফ বলে না, সম্পর্কের বরফ বলছে, ঠিক সেরকম সে সম্পর্কের বরফটা কিন্তু গলে যাবে, অর্থাৎ আর বাধা থাকবে না। তিনি তার সমস্ত সমস্যা, সুবিধা অসুবিধা, গোপনীয়তা সবকিছু খুলে বলতে পারবে। এবং তার জন্য তাহলে কাউন্সিলরের প্রথম গুণ যেটা দরকার, সেটা কি, তার এমপ্যাথি থাকতে হবে। নেক্সট যেটা খুব কমন একটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে শোনার ধৈর্য, যেটা আমাদের অনেকেরই নেই। একজন প্রফেশনাল কাউন্সিলিং হতে গেলে, পরে আমি এটা আগে বললে হতো, দেখো এটার আগে যেটা বলছি, যে অনেক সময় কাউন্সিলর কিন্তু দুই রকম হয়। একটা অভিজ্ঞতার ভিত্তিতে শুধু হয়, কোনো ট্রেনিং ছাড়া। সাধারণত আমাদের অনেকেই পরামর্শ দেন তারা, শিক্ষক থেকে শুরু করে অনেক। আর আমি এই গুণগুলো বলছি, এটা হচ্ছে প্রফেশনাল কাউন্সিলর যিনি হবেন তার। শোনার ধৈর্য যদি না থাকে, আচ্ছা অনেক ক্ষেত্রে হয় না, অনেকে তার নিজের দুঃখের কথা বলে, আপনাকে তাদের ঘুরতেন, ও আচ্ছা হ্যাঁ ও বলে, এই জিনিসটা হলে হবে না। একজন কাউন্সিলরকে কি করতে হবে, ধৈর্য ধরে শুনতে হবে। সবটা যখন ধৈর্য ধরে একটা মানুষ তোমার সব কথা শুনছে, তোমার কিন্তু তার প্রতি একটা ভাষা না, এই একটা লোক পেয়েছি যে আমার কথা শুনছে, পুঙ্খানুপুঙ্খ প্রশ্ন করছে, জানছে, নোট করছে, জানার আগ্রহ আছে,
এই ধৈর্যটা দেখাতে হবে। আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই আমরা কেউ বলতে আসলে তার কথা পড়ে তার কতক্ষণে আমারটা তার উপরে চাপাবো, এই বৈশিষ্ট্যটা আমাদের বেশিরভাগের মধ্যেই আছে, বেশিরভাগের মধ্যেই আছে। স্বীকার করো আর না করো, আমার মধ্যেও আছে, হয়তো তোমার মধ্যেও আছে। তোমার একটু কম হলে আমার হয়তো একটু বেশি আছে। এই যে এইটা, সেই জিনিসটা কিন্তু একজন কাউন্সিলরের থাকলে হবে না। তাকে শোনার ধৈর্য রাখতে হবে। আর একটা জিনিস মাথায় রাখবে, জীবনে ভালো শ্রোতা যতক্ষণ অব্দি তুমি না হবে, ভালো বক্তা তুমি হতে পারবে না। ভালো বক্তা যখন তুমি না হবে, তুমি ভালো কাউন্সিলর বা ভালো শিক্ষক হওয়ার জায়গাটা কিন্তু থাকবে না। কারণ আমি যখন তোমার কথা শুনবো মন দিয়ে, তুমি কিন্তু বাধ্য আমার কথাটাও শুনতে একটা সময় পর। সেই জায়গাটা কিন্তু রাখতে হবে, শোনার ধৈর্যটা থাকতে হবে। নেক্সট 3 নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে সততা ও গোপনীয়তা। এইটা তো খুব স্বাভাবিক ব্যাপার। অনেস্টি যদি না থাকে, গোপনীয়তা যদি আমার মধ্যে না থাকে, একজন কাউন্সিলর তো হওয়া যাবে না। তাহলে একজন কাউন্সিলর হতে গেলে তাকে কি রাখতে হবে? তার মধ্যে সততা থাকতে হবে, অনেস্টি থাকতে হবে, গোপনীয়তা থাকতে হবে। অর্থাৎ প্রফেশনালি তিনি যদি আপনি অনেস্ট না হন, আমি সমস্যা নিয়ে গেছি তোমার কাছে, আমার গোপন কথা সব বলছি, তুমি সেটা নিয়ে আমাকে উল্টো ব্ল্যাকমেইল করতে লাগলে, তাহলে অসততা। অর্থাৎ যার সাথে আমার ঝামেলা, তুমি তার সাথে যদি পরিচয় হয় সেই কাউন্সিলর, তিনি সেই গোপনীয়তা রক্ষা করলেন না, সেটা এথিক্সের সম্পূর্ণ বাইরে। এই গুণ থাকলে পরে তার কিন্তু কাউন্সিলর হওয়ার মিনিমাম থেকে মিনিমাম যোগ্যতাও নেই। প্রথমত সততা এবং গোপনীয়তা রাখতে হবে। যে বিষয়গুলো আমার সামনে আসবে আমি সততার সাথে সেগুলো দেখবো এবং গোপনীয় রাখবো, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। 4 নম্বরে হচ্ছে পর্যবেক্ষণ ক্ষমতা। এইবার এইটা তুমি বলতে পারো স্যার পর্যবেক্ষণ তো আমরা সবাই করতে পারি, সবাই করে পর্যবেক্ষণ, তাই তো, অবজারভেশন। কিন্তু সব অবজারভেশনের মধ্যে কিন্তু একটা তফাৎ আছে। আমরা শিক্ষা বিজ্ঞানের ছাত্র হিসেবে এই বিষয়টা আমরা বুঝি। হাজার মানুষ যাচ্ছে, অন্যর পর্যবেক্ষণ আর তোমার পর্যবেক্ষণের মধ্যে কিন্তু একটা চেঞ্জ আছে, এবং আমি সবার মধ্যে আছে জানি, তারপরেও আমি বলছি আমরা শিক্ষা বিজ্ঞানের ছাত্র হিসেবে কিন্তু এই জিনিসটা রাখতে হবে। ছোট ছোট বাচ্চারা ক্লাসে যখন আচরণ করছে, খেলার মাঠে আচরণ করছে, ট্রেনে যাচ্ছে, মানুষের আচরণ খুব বেশি করে অবজার্ভ করতে হবে এবং সেইটা আমার থিওরির সাথে মিলিয়ে দিতে হবে। দেখবে এডুকেশন কতটা ইন্টারেস্টিং। তোমরা করো আমি জানি, তাও আমি বললাম কত ইন্টারেস্টিং। বাসের যাত্রীদের হাজারো ব্যবহার, ট্রেনের যাত্রীদের হাজারো ব্যবহার, এইটাকে সোসিওলজির কোন চ্যাপ্টারের সাথে মিলে, সাইকোলজির কোন চ্যাপ্টারের সাথে মিলে, দেখবে এডুকেশন কত এনজয়ফুল হয়ে যাচ্ছে, বুঝতে কত সুবিধা হবে। ঠিক একজন কাউন্সিলর তাই করবেন, গভীর পর্যবেক্ষণ ক্ষমতা তার মধ্যে থাকতে হবে। ছোট ছোট বিষয় কাউন্সিলিং, মানে যার কাউন্সিলিং করা হচ্ছে তার ছোট ছোট বিষয়গুলো পর্যবেক্ষণ করবেন। কারণ এই পর্যবেক্ষণ, যা আমরা জানি তথ্য সংগ্রহের অন্যতম একটি কৌশল পর্যবেক্ষণ, সাক্ষাৎকার, তাই তো, কেস স্টাডি, এগুলো আছে, তার মধ্যে অন্যতম পর্যবেক্ষণ। এই পর্যবেক্ষণের মধ্যে দিয়ে অব্যক্ত কথা, অব্যক্ত সমস্যা আমার কাছে কি হবে? ব্যক্ত হয়ে উঠবে। যেটা সে বলছে না, আমি বললাম যে না আমার এটা সমস্যা নেই, তুমি কি টেনশনের সময় নখ খটো? না না আমি খটি না, কিন্তু আমার যদি সে হ্যাবিট থাকে, যতই কথা ঢুকবো না কোন পাকে একটু মেরে দেবো, ঠিক মাঝে মধ্যেই অভ্যাস যার আছে, তাহলে পর্যবেক্ষণের দ্বারা এগুলোকে আমাকে বুঝতে হবে যে মিথ্যে বলছে, কেন বলছে সেটা এবার খুঁজে বের করতে পারে। একটা ছোট্ট ক্লু আমাকে অনেক দূর নিয়ে যেতে পারে। তো স্বাভাবিকভাবেই একজন কাউন্সিলর কি থাকতে হবে? পর্যবেক্ষণ গুণ থাকতে হবে। 5 নম্বর ভেরি ইম্পর্টেন্ট, গুছিয়ে কথা বলা। এইটা তো একজন শিক্ষকেরও থাকা চাই, যেটা আমাদের অনেক ক্ষেত্রে থাকে না। আমার মতন বেশি কথা বলা অনেকের থাকে। গুছিয়ে কথা বলা, একজন কাউন্সিলর কি হবেন? তিনি সর্বদাই গুছিয়ে, দেখো একই বিষয় বলার উপর নির্ভর করছে। ওনার স্ত্রী বাড়ি নেই, উনি ছেলে মেয়ে নিয়ে ঘুমিয়ে আছেন, এক কথা। আর এটাই যদি ঘুরিয়ে বলি ওনার স্ত্রী বাড়ি নেই, মেয়ে ছেলে নিয়ে ঘুমিয়ে আছে, দুটোর মানে ছেলে মেয়েকে মেয়ে ছেলে করে দিল, দুটোর মানে এক হলো? একটা স্নেহ মমতা ভরা আর একটা গণধোলাই খাওয়ার ব্যাপার। ফলে কথার মধ্যে সবকিছু, কথাকে গুছিয়ে উপস্থাপন করা, একটা কথাকে আমি কিভাবে রিপ্রেজেন্টেশন করছি, কিভাবে উপস্থাপন করছি, তোমাকে সবচেয়ে বেশি, একজন কাউন্সিলর কি সবচেয়ে বেশি মানবে তার কথার দ্বারা। কারণ সে কিন্তু কাউন্সিলি, যার সমস্যা নিয়ে যিনি এসেছেন, তিনি কাউন্সিলরের
উপস্থাপন ভঙ্গির উপরই নির্ভর করে, তার কথা বলা বিষয়টাকে কত সহজভাবে উপস্থাপন করতে পারছি, কারণ এই কথা বলাটাই হচ্ছে আমার কমিউনিকেশন স্কিল। কমিউনিকেশন স্কিলটা যদি আমার ঠিক না থাকে তাহলে আমি তার সাথে কমিউনিকেট করতেই তো পারবো না। কাউন্সেলিং যখন দেখবি এ লোক কি বলছে আমি অর্ধেক বুঝতেই পারছি না, আমি বলছি একে বুঝছে আর এক, তাহলে তাকে তো গুরুত্ব দেবে না, তার কাছে সে খোলামেলা হবে না তো। আর যখন কাউন্সিলিং সমস্যাগ্রস্ত ব্যক্তিটি সে কাউন্সিলরের কাছে খোলামেলা না হবে তাহলে তার সমস্যার সামনাসামনি আসবে না, সমস্যার সমাধান হওয়ার কোনো প্রশ্নই আসছে না। বুঝতে পারছি? তাহলে গুছিয়ে কথা বলা এটা হচ্ছে কাউন্সিলরের একটি অন্যতম একটি গুরুত্ব। 6 নম্বর হচ্ছে সংবেদনশীলতা, সেন্সিটিভিটি। সেন্সিটিভিটি থাকার তো খুব দরকার। সংবেদনশীলতা যদি না থাকে, সংবেদনশীলতা মানে তার খারাপ দিক, ভালো দিক, বোঝা, দুঃখ, কষ্ট, অনুভূতি এগুলো বুঝে তার সাথে আচরণ করা। আমাদের অনেক ক্ষেত্রে অনেক মানুষ হয় অসংবেদনশীল হয়, কোনো তোমার একটা কষ্ট সে বুঝতেই চাইছে না, ও হয়তো আমার হয়, ও কোনো ব্যাপার না, চল এটা কর। অথচ তোমার ওই ব্যথাটা, তোমার একটা কষ্ট, তার মধ্যে অনেক কিছু জড়িয়ে আছে। কোন একটা ছোট ছোট বিষয়ের সাথে আমার অনেক সেন্টিমেন্ট জড়িত থাকতে পারে, যেটা হয়তো কেউ বুঝতেই চাইছে, কিন্তু একজন কাউন্সিলর কি করবে সেগুলো বুঝবে, তিনি সংবেদনশীল হবে। এই সংবেদনশীলতার সাথে এমপ্যাথির অনেকটা সম্পর্ক আছে। আর যতক্ষণ একজন ব্যক্তি সংবেদনশীল না হবে তিনি তো তার প্রতি এমপ্যাথি দেখাতেই পারবেন না, আইস ব্রেকিং এর গল্পই আসবে না। আইস ব্রেকিং না হলে কাউন্সিলিং হয় না, আইস ব্রেকিং থিওরিটা মাথায় রাখবে কিন্তু। তাহলে সংবেদনশীল হতে হবে। কাউন্সিলে যদি সংবেদনশীল সেনসিটিভ না হয় তার প্রতি, তার অনুভূতিগুলোকে মূল্য না দেয়, তাহলে সেই কাউন্সিলিং কখনোই কিন্তু সার্থক হবে না, হতে পারে না। নেক্সট যেটা বলছি এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। হঠাৎ বা আকস্মিক যদি বিপদ হয়, এই আকস্মিক বিপদটাকে তোমার কি করতে হবে? রোধ করা। হঠাৎ কোনো বিপদ হলো, সেই বিপদটা রোধ করার ক্ষমতা থাকতে হবে কাউন্সিলরের। আকস্মিক বিপদ কিরকম? কাউন্সিলিং কিন্তু একদিন হয় না, কাউন্সিলিং পড়া এটা দীর্ঘদিন সিটিং করতে হয়, দীর্ঘ সময় লাগে। একদিন আমি গেলাম, কথা বললাম, হ্যাঁ হ্যালো, ঠিক আছে আমি সুস্থ হয়ে চলে আসলাম, ব্যাস তা নয়। এটা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা, দীর্ঘমেয়াদী একটি কর্মসূচি, অনেকগুলো সিটিং দরকার হয়। এবারে সেই সময় আমার তো কাউন্সিলের সাথে কাউন্সিলরের তো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বিরাট বিশ্বস্ত, সিম্প্যাথি হয়েছে, এমপ্যাথি হয়েছে, সংবেদনশীলতা হয়েছে, তাহলে সে তো সব খুলে বলবে। ধরো এমন হলো খুব বিপদগ্রস্ত যে কাউন্সিলিং, যিনি বিপদ নিয়ে এসেছেন, তিনি কাউন্সিলরকে হঠাৎ করে ফোন করে বললেন যে আমার আর ভালো লাগছে না, আমি বাড়ি ঘর ছেড়ে চলে যাচ্ছি, আমি যেদিকে মন চায় চলে যাবো। তাহলে তিনি কি করবেন তখন? এটা তো হঠাৎ বিপদ, সেই ব্যক্তিটা আর কাউকে বলতে চাইছে না, কারণ বিশ্বাস করে একমাত্র কাউন্সিলরকে। তাহলে এই ধরনের আকস্মিক বিপদ তিনি কি করবেন? তিনি তার সাথে কথা বলবেন, যে কোনো ভাবে এটাকে ট্যাকেল করবেন, কথা বলতে বলতে তার বাড়ি চলে যাবেন, বা তার বাড়ির সাথে বিকল্প উপায়ে কানেক্ট করবেন, তাকে রক্ষা করবেন, রোধ করবেন। এই রকম ক্ষেত্রে দেখা গেল কাউন্সিলিং চলছে, চলতে চলতে সেই কাউন্সিলিং, যার কাউন্সিলিং হচ্ছে, সে উত্তেজিত হয়ে পড়লো, অজ্ঞান হয়ে পড়লো, ভয় পেয়ে গেলে চলবে না, তাকে জল দেওয়া, শুশ্রূষা করা, প্রয়োজনে মেডিকেল টিমকে ফোন করা, পুলিশে ফোন করা, যে কোনো রকম ইমার্জেন্সিটাকে ট্যাকেল করার ক্ষমতা থাকতে হবে। আমি তোমার সাথে গল্প করছি, আমি সমস্যা নিয়ে গেছি, আমি এমন আচরণ করলাম তুমি ভয়ে উঠে পালালে, তো কিসের কাউন্সিলর হবে তুমি? তাহলে এই ভিতর টিম হলে হবে না। ভীতু সাহসিকতা বড় কথা নয়, ট্যাকেল করা, গুড ম্যানেজার হতে হবে, গুড ম্যানেজার হতে হবে, ম্যানেজ করতে জানতে হবে, না হলে কিন্তু হবে না। 8 নম্বর মনস্তত্ত্বের জ্ঞান। এটা তো আমরা জানি যে এটা প্রয়োজন আছেই। এই মনস্তত্ত্বের জ্ঞান ছাড়া কি হবে কিছু? সাইকোলজির জ্ঞান যদি কারোর মধ্যে না থাকে, সাইকোলজির জ্ঞান যদি কারোর মধ্যে না থাকে, তাহলে সেক্ষেত্রে তো কাউন্সিলর হওয়া যাবে না, কারণ এই সব কিছুই তো মনোবিজ্ঞানের নীতির ভিত্তি আদর্শের উপর করেই গড়ে উঠেছে। মনোবিজ্ঞানের নীতি আদর্শকে ভিত্তি করেই কিন্তু আমার কি হয়েছে, এই টোটাল কাউন্সিলিং পদ্ধতিটা, গাইডেন্স পদ্ধতিটাই তো রয়েছে, বেস তো রয়েছে আমার সাইকোলজি। সেই সাইকোলজির নলেজ যদি কারো না থাকে, হিউম্যান সাইকোলজি, কারণ সাইকোলজি আমাকে কি শেখায়? আচরণ, মানুষের আচরণ দেখে একটা মানুষকে বুঝতে শিখে। সাইকোলজি মানে কি? আচরণ অনুশীলনকারী বিজ্ঞান। আমি যতই ভেতরে মিথ্যে বলে, আমার আচার আচরণ দেখে তুমি সত্যিটা উপলব্ধি করতে পারবে, তবেই তো তুমি একজন সাইকিয়াট্রিস্ট। অর্থাৎ
কাউন্সিলর হতে গেলে এই গুণগুলো লাগতে হবে, তাকে মাস্ট মনস্তত্ত্বের জ্ঞান বা সাইকোলজির জ্ঞান কিন্তু থাকতেই হবে। 9 নম্বর হচ্ছে প্রশ্ন করার দক্ষতা। ব্যক্তিকে কি করতে হবে, এই কাউন্সিলরকে কি করতে হবে, প্রশ্ন করার দক্ষতা। কারণ দেখো এই একটি দক্ষতার উপর কিন্তু বাকি সবগুলো ইম্পর্টেন্ট, কিন্তু এই দক্ষতার উপরে কিন্তু কাউন্সেলিং এর তোমার যে ভবিষ্যৎ নির্ভর করছে, কাউন্সেলিংটা কতটা ভালো হবে না খারাপ হবে। কারণ একজন কাউন্সিলি, আমি সমস্যা নিয়ে তোমার কাছে গেছি, আমি এমনি এমনি আমার সবকিছু তোমাকে জার করে বলে দেবো না, আমার এই হয়েছে গো, আমার এই হয়েছে, ওই হয়েছে, তাই হয়েছে বলে দেবো এমনি এমনি না, তোমাকে প্রশ্ন করে বের করতে হবে। আবার এই প্রশ্নটা কিন্তু সিআইডি সিবিআই দেখি তেমন নয়, বসিয়ে ওই নার্ক অ্যানালিসিস টেস্ট করে আমার তথ্য বের করবে তা কিন্তু, লাই ডিটেক্টরের সামনে বসাবে তাও কিন্তু হবে না। গল্পের ছবি বিশ্বাস অর্জন করে কোন জায়গায় কোন প্রশ্ন করতে হয়, প্রশ্ন করার 6টা পদ্ধতি আছে, 6 রকম প্রশ্ন হয়। এখান থেকে কিন্তু আমাদের আবার প্রশ্নের প্রশ্ন হতে পারে। আমি 6টা পদ্ধতি 10 নম্বর পয়েন্ট বলে তারপরে আসবো, না হলে বোর্ডটা ক্লিন আগে, তাহলে 6টা পরে আসছি, ডিটেলসটা বলে নি। তাহলে প্রশ্ন করার দক্ষতাটা কিন্তু একজন কাউন্সিলরের থাকা চাই। যদি তিনি প্রশ্ন না করতে জানেন এই, তাহলে তার কি হবে না, এই কাউন্সিলিং কিন্তু কখনোই সঠিক হবে না। স্ট্রেস ম্যানেজমেন্ট তিনি যদি না জানেন, এই জন্য এখন বিদেশে বিভিন্ন জায়গায় স্টেট ম্যানেজমেন্টের জন্য কি ইকোনমিক্স বলে একটি সাবজেক্ট করা হয়েছে, যেখানে স্ট্রেস ম্যানেজমেন্ট শেখানো হয়। লাস্ট যেটা বলবো 10 নম্বর, এবার এই 6টা প্রশ্ন পরে আসবো বলেছি। 10 নম্বর যেটা, তথ্যগুলোকে সঠিকভাবে কি করতে হবে, সাজিয়ে নেওয়ার ক্ষমতা। তথ্য আমি প্রশ্ন করলে বের করলাম, সেগুলোকে আমার সাজিয়ে নিতে হবে, তো না সাজিয়ে তো আমি বুঝবো না। এই তথ্যগুলো আমি সাজালে তখন আমি একটা সিকোয়েন্স বের করব, এর এইটার সমস্যা এর জন্য, ওইটার সমস্যা ওর জন্য। আমাকে 10টা পদ দিয়ে খেতে দিয়েছে একটা বাড়িতে গেলে, শুধু দিলেই হবে না, আমার খাওয়াও কিন্তু জানতে হবে। আমি প্রথমে চাটনি মেরে দিলাম, তারপরে খাসির মাংস খেয়ে লাস্টে মনে হয় উচ্ছে ভাজা ঘি দিয়েছিল, তা শেষে খাচ্ছি দই দিয়ে উচ্ছে ভাজা, নাকি খাওয়ারও সিস্টেম জানা চাই। তো আমি প্রশ্ন করে তো তথ্য বের করলাম, 6 প্রকারের প্রশ্ন আমি বলেছি, এটা পড়ে আসবে, এটা মানে জানা খুব ইম্পর্টেন্ট। তাহলে তার হাজারো তথ্য আমি পেলাম, সেগুলোকে সাজানোর দক্ষতা তো জানা চাই, যে কোন সমস্যার সাথে কোনটা কানেক্টেড, কোনটার সাথে কি, তার সিকোয়েন্স অনুযায়ী, এগুলো তার ব্যক্তিগত প্রবলেম, এগুলো শিক্ষাগত প্রবলেম, এগুলো পারিবারিক সমস্যা, এগুলো আর্থিক সমস্যা, এই সমস্যার সাথে এইটা কানেক্টেড, এইটার জন্য এইটা। টোটাল ওই মাইক অপারেটরের মতো অর্কেস্ট্রারের হাজারখানা তার আসো, ঠিক এইটা এই জায়গায়, এইটা ওই জায়গায়, ওই জায়গায় বুঝে ও ঠিক একটা সাউন্ডটাকে ইনপুট আউটপুট ঠিক করে দেয়। হ্যালো চেক হ্যালো, সুন্দর আওয়াজ হয়ে গেল। আমাকে যদি ওখানে বসিয়ে দেয়, ও তার দেখেও তো আমি আওয়াজ ও মাইকের 12:30 বাজিয়ে দিচ্ছে, এটাই স্বাভাবিক। তাহলে এই সাজিয়ে নেওয়ার দক্ষতাটা বড় ব্যাপার। এইবার আমরা আসবো এই যে প্রশ্ন, 6 প্রকারের কি কি প্রশ্ন হয়, আমি বোর্ডটা ক্লিন করে লিখে নিয়ে সেটাই আলোচনায় আসছি। প্রশ্ন বলেছিলাম 6 প্রকার, একটু ভালো করে এটা কিন্তু দেখে নেবে। তোমরা হয়তো বেশিরভাগ বা সবাই জানো, আবার কেউ কেউ আমার মতন পরে জানতে পারো, তাদের জন্যই হয়তো বলা, একবার মিলিয়ে নাও। 6 রকমের কোশ্চেন করা যায় কাউন্সেলিং এর ক্ষেত্রে। কি কি? প্রথম হচ্ছে হেল্পফুল কোশ্চেন, সাহায্যকারী প্রশ্ন। এই ধরনের প্রশ্নগুলো কি করে, মনের ভাব প্রকাশে সাহায্য করে। আমি কাউন্সিলর হিসেবে কাউন্সিলের সাথে এমন ভাবে কথা বলবো যাতে তার সাথে এমপ্যাথি তৈরি হবে, ফলে তার মনের ভাব প্রকাশ করা, সে কি প্রকৃতির মানুষ, সে কি চায়, কেমন নেচার, তার মাইন্ডের নেচারটা, সেইগুলো বোঝায়। হেল্পফুল কোশ্চেন, যেটা আমার কাউন্সেলিং কে সাহায্য করবে কি করতে না, সেই কাউন্সেলিং, বারবার বলছি কাউন্সেলিং মানে যার কাউন্সেলিং করা হচ্ছে, আর কাউন্সিলর মানে যিনি করছেন, সেই কাউন্সেলিং সম্পর্কে জানতে সাহায্য করবে যে ধরনের বিষয়গুলো। এবং তার কাছেও ব্যাপারটা, কি নাম, আপনি কি করেন, কেমন আছেন, আপনার আপনি তো বেশ ভালো, আপনার এই জিনিসগুলো কিন্তু খুব ভালো, এইটার জন্য আপনার এই সমস্যাটা হচ্ছিল, তবে আপনি খুব চনমনে আছেন। এই যে ছোট ছোট বিষয়গুলো, একটা কনফিডেন্ট বিল্ড আপ হবে, এইগুলো হচ্ছে হেল্পফুল কোশ্চেন। সেকেন্ড বলেছি প্রবিং কোশ্চেন, এক কথায় এইগুলো হচ্ছে ব্যক্তিগত স্তরের প্রশ্ন। ব্যক্তিগত স্তর মানে এতটাও ব্যক্তিগত নয়, যেটা আমরা ব্যক্তিগত বলতে খুব ভেরি পার্সোনাল নয়, জাস্ট পার্সোনাল টাইপ। এই স্তরটাকেই কিন্তু বলা হচ্ছে, এই প্রবিং কোশ্চেন গুলোই কিন্তু আমার সেই আইস ব্রেক, যেটা একটু আগে বলছিলাম,
সেই আইস ব্রেক করবে এই প্রশ্নগুলোই। যদি সঠিকভাবে তাকে কিছু প্রবিং কোশ্চেন করা যায়, তার সমস্যাগুলোর মধ্যে ডাইরেক্ট হিট না করেও সমস্যাগুলোর মধ্যে যাওয়ার চেষ্টা করলে কিন্তু যা একজন কাউন্সিলরের যে কাউন্সিলের প্রতি এমপ্যাথি আছে সেটা বুঝতে পারবে। এই প্রবিং কোশ্চেনকেই বলা হয় আইস ব্রেকিং বা বরফ গলানোর প্রশ্ন। তাহলে বরফ গলানোর প্রশ্ন কোন মাত্রায় হচ্ছে? প্রবিং ক্ষেত্রে। প্রবিং কোশ্চেন গুলো হচ্ছে কাউন্সেলিং এর কি করে? বরফ গলায়, অর্থাৎ আইস ব্রেকিং করতে সাহায্য করে। এইবার থার্ডে দেখো বলেছি লিডিং কোশ্চেন। কোশ্চেনটা বারবার আর লিখিনি। লিডিং কোশ্চেন, লিডিং কোশ্চেনটা কি? লিডিং কোশ্চেন হচ্ছে নতুন করে একটা সূচনা বা একটা, ধরো বিভিন্ন ব্যক্তিগত বলতে 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 বিষয়টা একঘেয়েমি হয়ে যাচ্ছে, একটু বিরতি দেওয়া হলো, জল খেয়ে নিন, অন্য প্রসঙ্গে চলে গেলাম। কাউন্সিলিং এর মধ্যেই আমরা আর নেই, সম্পর্ক স্থাপন করছি, নতুন করে একটা সময় তোমার শুরু করতে হবে, দীর্ঘ বিরতি, দীর্ঘসূত্রতা। আচ্ছা, তাহলে যেখানে ছিলাম আমরা, ব্যাপারটা হচ্ছে অনেক সময় বলি না আমরা কোনো গল্প ক্লাসে যে কোনো জায়গায়, অর্থাৎ একটা ছেদ পড়লে নতুন করে শুরু করার জন্য যে কোশ্চেনিং গুলো করা হয় তাকেই বলা হচ্ছে লিডিং কোশ্চেন। এইগুলো কি করা হয়? ইন্টারাকশনকে আবার দৃঢ়ভাবে মানে বন্ধনে আবদ্ধ করছে। দিস ইজ কল্ড লিডিং কোশ্চেন। এই লিডিং কোশ্চেন প্রত্যেকটা টাইপের খুব ইম্পর্টেন্ট রোল আছে, শুধু একটা বাদে 5টা ইম্পর্টেন্ট, একটা একটু খারাপ আছে সেটাও বলবো। তাহলে লিডিং কোশ্চেন কি? যখন মাঝখানে বিরতি হলো, গ্যাপ নিলাম, তারপরে আবার নতুন করে শুরু করতে চাচ্ছি, আমি কাউন্সেলিংটা কন্টিনিউ করতে চাচ্ছি, রেস্ট নিয়ে ঘুরে এসে ফিরে এসে বা বসে থেকে অন্য প্রসঙ্গ আলোচনা করে। আচ্ছা, তাহলে আমরা কাম টু দা পয়েন্ট নাও, এইভাবে তাহলে করছি। এই যে এই বিষয়গুলোকে বলছি লিডিং কোশ্চেন। এইবার হচ্ছে ক্লোজিং কোশ্চেন। আমরা নাম মানে শুনেই বুঝছি, ক্লোজিং মানে ক্লোজ, সমাপ্ত করা। একটা সময় পর তাকে মূল জায়গায় ফিরে নিয়ে আসা। অনেক ভনিতা করে অনেক কিছু শুনলাম, মায়ের সাথে ছেলের বা বাবার সাথে ছেলের, মায়ের সাথে মেয়ের বনিবনা নেই, স্বামী স্ত্রীর বনিবনা নেই, কাউন্সিলিং করা হচ্ছে, সবকিছু দিয়ে টিয়ে অনেক কিছু। আচ্ছা, তাহলে বলতে চাইছেন আপনার দোষ ছিল না, আপনার স্বামীরই দোষ, তাই তো? কি হলো? এতক্ষণ 2 ঘন্টা ধরে আলোচনা করে একটা কিন্তু ক্লোজিং এ নিয়ে আসলাম। তার মনের ভাবটা বুঝবো সে কি বলতে যাচ্ছে। তখন এখানে সে বলবে না, হ্যাঁ অবশ্যই তার দোষ, কিন্তু আমারও এটা না করলেও হতো। তবেই তো আমি তাকে এবার বোঝানোর জায়গা পাবো। এই যে আমারও না করলে হতো, এইটা কিন্তু কাউন্সিলর তার মধ্যে তৈরি করেছে যে একা তোমার ওর দোষ নয়, কিন্তু এই হাজার গল্প করে একটা জায়গায় তো নিয়ে আসতে হবে, ক্লোজ করতে হবে। সব বুঝলাম, এই যে এতক্ষণ ধরে তো কথা হলো, তাহলে আপনি কি বলতে চাইছেন? আপনার মায়েরই দোষ, আপনার কোনো দোষ নেই? ইয়েস, মায়েরই দোষ, কিন্তু আমার এটা বলা ভুল হয়েছে। এইবার তখন কিন্তু সেখান থেকে কাউন্সিলর ধরবে, তাহলে আপনি এই দিকগুলো মানুন, এইগুলো করুন, এই করুন, সেই করুন, বুঝতে পারছি? দিস ইজ কল্ড ক্লোজিং কোশ্চেন, অর্থাৎ একরকম যেন ক্লোজ করে আর একটা প্রচেষ্টা। এইবার আসছি, আমি বলেছিলাম একটা কোশ্চেন খুব খারাপ করে ফেললে খুব বাজে হয়, সেটা হচ্ছে পুয়ার। পুয়ার মানে আমরা বুঝি তো বাজে, গরিব। পোরলি টাইমড, পোরলি টাইমড মনে, এই প্রশ্ন হচ্ছে, এই প্রশ্নগুলো হচ্ছে অসময়ে অযাচিত প্রশ্ন করে ফেলা। এইটা কি করতে পারে? টোটাল কাউন্সেলিং প্রক্রিয়াটাকে একদম ঘেটে নয় কিন্তু ঘেটে, এই ঘেটে উদরপিণ্ডি ভুদরগাড়ে সারাদিনের পরিশ্রম, ওই স্যাকরা টুকটাক কামারের এক ঘাড় মতন অবস্থা, 12টা বাজিয়ে দিয়ে চলে গেল। 1 বালতি দুধে 1 ফোঁটা চুনা ফেলে দেবে, কিন্তু পুরলি টিম সবকিছু হলো ঠেলা। ও, তার মানে আপনি কিচ্ছু করেননি, আপনি ধোয়া তুলসী পাতা। কি হলো তাহলে? এই যে এতক্ষণ ধরে এমপ্যাথি সব কিছু দাও হয়ে গেল। ও, তুমি তাহলে আমার বিরুদ্ধে। কাউন্সিলিং কিন্তু কাউন্সিলরকে বল, তুমি তাহলে মায়ের পক্ষে, তুমি আমার হাজবেন্ডের পক্ষে, বা তুমি আমার ওয়াইফের পক্ষে। তোমাকে আর মনের কথা বলবো না। তাহলে এত সময় ধরে যে রিলেশনটা, যে বিষয়টাকে এগিয়ে নিয়ে যাচ্ছিল, একটা পুরলি টাইপ কোশ্চেন কিন্তু টোটাল ব্যাপারটাকে ঘেটে করে দিতে পারে। তাহলে আমাকে কি করতে হবে? কোন প্রশ্নে সচেতন থাকতে হবে একজন কাউন্সিলরকে? পুরলি টাইপ কোশ্চেন, অসময়ে অযাচিত কোশ্চেন থেকে কিন্তু আমাকে দূরে রাখতে হবে। পুরলি টাইপ কোশ্চেনটাই আমার কাউন্সিলরের 12:30 বাজিয়ে 13টার দিকে নিয়ে যেতে পারি। লাস্ট, ডেভেলপিং অর ইলাবোরেটিভ কোশ্চেন। ডেভেলপিং বা ইলাবোরেটিভ কোশ্চেন, সে লাস্ট মুহূর্তে কিছু প্রশ্ন যা কি করে কাউন্সিলিং খুঁটিনাটি তথ্য জানা যায় এবং নতুন করে একটা ফোকাস তৈরি করা যায়, নতুন করে একটা বিষয় আলোকপাত করা যায়। মোটামুটি ক্লোজ করে দিয়েছি, দেওয়ার পরে হয়তো তার সাথে বুঝে দিলাম তোমার সাথে আর কথা নেই, সবই ঠিক আছে, কত সুন্দর আপনাদের রিলেশন ছিল বলুন, এটা তখন হয়তো সে একটা ওইখান থেকে একটা নতুন ক্লু দেবে কাউন্সিলিং নিজেই।
আর বলবেন না, আমরা জানেন তো প্রথম বিবাহ বার্ষিকীতে যখন গোয়াতে গেছিলাম বা পুরীতে গিয়েছিলাম, যে এই ব্যাপার হয়েছিল, আর এই তখন আবার একটা সেখান থেকে আমি নতুন। আচ্ছা তাহলে সেখানে যে কি হলো? আরে বলবেন না, আমি চেয়েছিলাম না ওই রোপওয়েতে উঠতে, সে উঠলো না, এই নিয়ে ঝামেলার সূত্রপাত, সেটা নিয়ে বাড়িতে এসে হলো। এতদিন কিন্তু সেটা বলেনি, নতুন করে একটা ক্লু আমাকে দিয়ে দিল, ইলাবোরেট হয়ে গেল আবার বিষয়টা। এইটাকে বলেছে ডেভেলপিং স্টেজ। আমি বিষয়টাকে আরেকটু ডেভেলপ করছি। এই বিষয়টা সবসময় লাস্টে হয় তাও কিন্তু না, এটা কিন্তু ক্লোজিং এর আগেও হতে পারে। ওকে, টাইপ বলছি আমি এখানে কোশ্চেনের। সিরিয়াল যে সবসময় এরকম ভাবে একটু সেদিক হতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে এই ডেভেলপিং বা ইলাবোরেটিভ কোশ্চেনের মধ্যে দিয়ে বিষয়টাকে আরো নতুন খুঁটিনাটি তথ্য, ব্যক্তির সম্বন্ধে আরো ছোট ছোট বিষয়গুলো জানা যায়। এই গুণগুলো একজন কাউন্সিলরের, তাহলে এই 6 রকমের প্রশ্ন করার দক্ষতা তো থাকতে হবে, না একজন কাউন্সিলর হতে পারবে না। এই হলো মোটামুটি একজন দক্ষ কাউন্সিলরের গুণাবলী। আশা করি বিষয়টি ক্লিয়ার করতে পেরেছি। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই শেয়ার করে পাশে থাকবে। ধন্যবাদ।